আসসালামু আলাইকুম। আহ, আজকে হচ্ছে আমরা একটু আলোচনা করি ডাইনামিক্যাল সিস্টেম। এটা হচ্ছে আমার নোটটা থেকে পড়ি, আর ম্যাম ক্লাসে কি পড়াইছে এটা আমরা সবাই জানি। ওইটার সাথে একটু রিলেট করে এটা দেখলে আশা করতেছি যে ভালো একটা কোশ্চেনের আইডিয়া পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা যদি শুরুতে আসি আমাদের ডাইনামিক্যাল সিস্টেম। আচ্ছা, আমাদের কিন্তু যে কোর্সটা আছে এটার নাম হচ্ছে পপুলেশন ডাইনামিক্স, ঠিক আছে? পপুলেশন ডাইনামিক্স, পপুলেশন ডাইনামিক্স। বাট ম্যাম হচ্ছে শুরুতে আমাদের ডাইনামিক্যাল সিস্টেমের কিছু টপিক নিয়ে আলোচনা করছে। যেহেতু ডাইনামিক্স টার্মটা আছে, ডাইনামিক্যাল সিস্টেম, এখান থেকে একটা পার্ট হচ্ছে পপুলেশন ডাইনামিক্স আসছে, এর জন্য এটা বলছে। তাহলে এখানে কি বলতেছে দেখি। ডাইনামিক্যাল সিস্টেমটা হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা ব্রাঞ্চ দ্যাট অ্যাটেম্পটস টু আন্ডারস্ট্যান্ড প্রসেস ইন মোশন। আচ্ছা, ঠিক আছে, তার মানে এই জিনিসটা আমাদের ডাইনামিক্যাল সিস্টেম। নর্মালি জাস্ট আমি ডেফিনেশনটাই রাখছি। মেইনলি আমাদের কনসার্ন হবে হচ্ছে পপুলেশন ডাইনামিক্সটা কি, এই ব্যাপার নিয়ে আলোচনা করা। তাহলে ইট ইজ এ পপুলেশন ডাইনামিক্স, এটা তাহলে কি, ইট ইজ এ স্টাডি অফ দি ভ্যারিয়েশন ইন দি পপুলেশন অফ এ পার্টিকুলার স্পিসিস এট এ লোকেশন ওভার এ গিভেন পিরিয়ড অফ টাইম। সবাই আমরা ডেফিনেশন থেকে বুঝতেছি, তার মানে কি, আমাদের হচ্ছে একটা পপুলেশনের ভ্যারিয়েশন সম্পর্কে আমরা স্টাডি করব। মানে পার্টিকুলার স্পিসিস, এখানে পার্টিকুলার স্পিসিস, এখানে কোন একটা ইনসেক্ট হইতে পারে বা মানুষ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ওভার এ গিভেন পিরিয়ড অফ টাইম। ওকে, টেকনিক্যালি a dynamical system is a smooth action of the reals or integers or another objects. ওকে, তার মানে এইখানে এই কথাটা বলার একটা পেছনে কারণ আছে, রিয়ালস, ইন্টিজার্স অর অ্যানাদার অবজেক্টস। আচ্ছা, যখন আমরা এই রিয়ালস নিয়ে কাজ করি সেটাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস ডাইনামিক্যাল সিস্টেম, কন্টিনিউয়াস ডাইনামিক্যাল সিস্টেম। আর ইন্টিজার নিয়ে যখন কাজ করবো সেটাকে আমরা বলবো হচ্ছে ডিসক্রিট, ডিসক্রিট। ওকে, এখানে এই কথা বলা আছে, হোয়েন দি রিয়ালস আর অ্যাক্টিং দি সিস্টেম ইজ কল্ড কন্টিনিউয়াস, আর হোয়েন ইন্টিজার্স অ্যাক্টিং দি সিস্টেম ইজ কল্ড ডিসক্রিট। এরপরে আমি একটা এক্সাম্পল দিছি আমাদের ডিসক্রিট যে ডাইনামিক্যাল সিস্টেমটা আছে সেটা কিরকম হয় সেটার এক্সাম্পল। এখন এখানে বলতে সাপোজ দ্যাট এ পার্সন ডিপোজিট $1,000 ইন এ সেভিং অ্যাকাউন্ট অফ এ ব্যাংক ইয়েল্ডিং 10% পার ইয়ার। আচ্ছা, ঠিক আছে, তার মানে আমাদের হচ্ছে একজনের কাছে, ধরলাম হচ্ছে নিচে যাই, মনে করো এক্স নট ইজ ইকুয়াল টু 1,000 টাকা আছে আমাদের। তাহলে এখানে হচ্ছে 10% করে আমাকে ইন্টারেস্ট দিতেছে অ্যানুয়ালি। তাহলে বলো X1 এ যায় সেটা কত হয়ে যাবে, এই অ্যামাউন্টটা, মানে ওই যে X0 × 1 + R, এটাই তো হইতো, আমাদের ফর্মুলা তো এইরকম ছিল। আর 2 পিরিয়ডের জন্য ছিল হচ্ছে X0 × 1 + R হোল স্কোয়ার, এটা সিমিলারলি N পিরিয়ডের জন্য যাবে। তাহলে X0 এটা, X1 = আমি কেমনে লিখলাম, আমাদের এটা X0 কমন নাও, X0 কমন নিলে আমাদের এই ফর্মেটে চলে আসতেছে। তার মানে আমি এটা একটু ভেঙে লিখছি, X0 + 0.1 ইন্টু X0। আচ্ছা, এইটাকে তাহলে আমি ওভারঅল লিখতে পারি কি, 1.1 X0 লিখলাম। তারপর X2 ব্যাপারটা কি হয় দেখো, X2 তে তো আবার X1 হয়ে যাবে, এটা X1 এর সাথে 0.1% ইন্টারেস্ট অ্যাড হবে। তাহলে ওভারঅল দেখো, যদি আমি X0 এ নিয়ে আসি, ব্যাপারটা আমার হয়ে যাবে হচ্ছে, এখানে 1.1 ছিল, এখানে 1.1 স্কোয়ার হয়ে যাবে। সিমিলারলি এইটার আমরা নতুন আরেকটা নাম দিলাম, এটাকে যেহেতু দুইবার অপারেট করা হইতেছে X0 এর রেসপেক্টে, F2 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। হুম, তারপরেরটা তাহলে সিমিলারলি Xn সমান আমরা পাবো 1.1 টু দি পাওয়ার n X0, এটা Fn X। ওকে, তাহলে হুইচ রিপ্রেজেন্ট দি ডিসক্রিট ডাইনামিক্যাল সিস্টেম। এখন কোশ্চেন হচ্ছে এটা ডিসক্রিট কেন। দেখো আমরা কিন্তু জাস্ট এই যে উপরের যে এটা আমরা এইটা নিতেছি, আবার 1 বছর পরে যাইতেছি, আবার 1 বছর পরে যাইতেছি, মাঝের কোনো কিছু কিন্তু কনসিডারে আনতেছি না, এর জন্য এটা ডিসক্রিট। ওকে, তারপর কন্টিনিউয়াস মডেল দেখি। কন্টিনিউয়াস মডেল কি বলতেছে, ফর দি এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল উই অ্যাজিউম দ্যাট পপুলেশন ইন দি সাকসিডিং জেনারেটর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি পপুলেশন ইন দি কারেন্ট জেনারেশন। মানে আচ্ছা, এখানে একটু বেসিক আছে। বেসিক বলতে কি, এই যে আমরা যে ডিসক্রিট করলাম, ডিসক্রিটের ব্যাপারগুলো হচ্ছে আমাদের এই যে এইরকম থাকে Xn, আর এখানে কিছু একটা ধরলাম আমরা একটা আর Xn+1, মানে এটা একটা রিকারেন্স রিলেশন আকারে থাকে, ঠিক আছে। আর যখন আমরা কন্টিনিউয়াস মডেলে যাব তখন দেখবো হচ্ছে আমাদের একটা ডিফারেন্সিয়েবল ফাংশন থাকে, এই যে যেমন এইখানে আর পি এটা দেওয়া আছে। তার মানে ফর এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল, এটাকে সলিউশন করলে কিন্তু আমরা কি পাবো, P(t) সমান E টু দি পাওয়ার সামথিং আর কি, এরকম পাওয়া যাবে, এই যে P0 e টু দি পাওয়ার kt, এই টাইপের কিছু একটা পাওয়া যাবে আর কি। উই অ্যাজিউম দ্যাট পপুলেশন ইজ সাকসিডিং জেনারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি পপুলেশন ইন দি কারেন্ট জেনারেশন। আচ্ছা, ঠিক আছে, মানে এই যে এটা বোঝাইছে যে
succeeding generation is directly proportional to the population in the current generation. Okay. তারপরে এইখানে পি অফ টিটা আমরা ধরে নিছি পপুলেশন, আর হচ্ছে গ্রোথ রেট ডিপি বাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ এক্স উইথ টাইম, টাইমের রেসপেক্টে যে চেঞ্জটা, আর এটার সলিউশন হচ্ছে এটা। আর কে গ্রেটার দেন জিরো হইলে এটা এক্সপোনেনশিয়ালি গ্রোথ হয়, আর কে লেস দেন জিরো হইলে পরে এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে। এটা একটা জাস্ট এক্সাম্পল, কন্টিনিউয়াস মডেলের একটা এক্সাম্পল জাস্ট। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে মেইন টপিক গুলো শুরু হয় আস্তে আস্তে। দেখি এখানে অরবিট। তাহলে ফার্স্ট টপিক হচ্ছে অরবিট। অরবিট আমাদের কাকে বলতেছি? উই ডিফাইন দি অরবিট অফ এক্স নট, মানে আমরা কোনো একটা পয়েন্টের জন্য অরবিট ডিফাইন করি, ঠিক আছে? আন্ডার এ ফাংশন, মানে একটা ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশনের আন্ডারে আমরা একটা পয়েন্টের অরবিট ফাইন্ড করি টু বি দি সিকোয়েন্স অফ পয়েন্টস। মানে এইটা একটা, তার মানে কি, মানে একটা পয়েন্টের অরবিটটা সিকোয়েন্স অফ পয়েন্টস এক্স নট, x1, x2, xn, দ্যাট ইজ এরকম। তার মানে এটা কি হইতেছে আমরা দেখি, ইনিশিয়ালি আমাদের এক্স নট থাকলো, তারপর আমরা এইটার সাহায্যে যে ফাংশনে যদি অ্যাপ্লাই করি এক্স নট পাবো, তারপরে x2 পাবো হচ্ছে f(x1), এরকম করে এক্স এন সমান পাবো হচ্ছে f(xn-1). তাহলে এই যে টোটাল এক্স নট, x1, x2, এত, এগুলা নিয়ে আমরা যে একটা সেট ডিফাইন করতে পারি, এক্স নট, x1, x2, ডট ডট ডট, এইটা, এই সেটটাকে আমরা বলতেছি অরবিট। এই ক্ষেত্রে এটাকে ফরওয়ার্ড অরবিট বলে। বাট মনে রাখি যে এইরকম ভাবে সিমিলারলি ব্যাকওয়ার্ড অরবিট আছে, দুইটা মিক্স করে হচ্ছে আমাদের জাস্ট অরবিটটা হয়। তাহলে ফরওয়ার্ড অরবিটে যদি যাই আমরা, দেখো, আচ্ছা এখানে এক্সাম্পল দিছি, এই যে কি কাহিনীটা হইতেছে। আর এক্স নট মানে ইনিশিয়ালি আমি যে এক্স নট দিয়ে আমাদের কাজটা শুরু করবো সেটাকে বলা হয় সিড অফ দি অরবিট, ঠিক আছে? এখন এক্সাম্পলটা যদি দেখি আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের একটা ফাংশন এইভাবে ডিফাইন করা আছে রুট ওভার এক্স, আর আমি ইনিশিয়ালি এক্স নট ইজ ইকুয়াল টু 256 চুজ করছি। তাহলে এক্স ওয়ান সমান কত হবে? এই ফাংশনে যদি এটা বসাই দিই 16, আবার এক্স টু হবে, এখন ফাংশনের ভিতরে 16 বসাবো 4, তারপর 2, তারপর রুট ওভার 2, এরকম ভাবে চলতে থাকবো। দেখো এটা কিন্তু এক্স এন টেন্স টু, দেখবে হচ্ছে ওয়ান এর দিকে যাইতেছে যখন এনটা লার্জ বা ইনফিনিটির দিকে যায়, আর দি অরবিট সিমস টু স্টপ এট ওয়ান, এইটা। তাহলে এখন তোমাকে যদি বলতো এখানে অরবিটটা কি, অরবিটটা এইরকম কিন্তু হইতো 16, 4, 2, √2, এরকম ভাবে চলতে চলতে ওয়ানের কাছাকাছি যাইতো আর কি। এইটা হচ্ছে orbit। এখন বলতেছি যে ফরওয়ার্ড অরবিট। দেখো কি বলে ফরওয়ার্ড অরবিট। ফরওয়ার্ড অরবিটের ক্ষেত্রে ওই যে সেম কাহিনী, এটাকে হলো ও প্লাস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর জাস্ট অরবিটকে আমরা জাস্ট ও দ্বারা রিপ্রেজেন্ট করি। ও অফ, এই যে যে পয়েন্টটা, ওই পয়েন্টের জন্য এখান থেকে শুরু হবে সিকোয়েন্সটা। আর এটা হচ্ছে ফরওয়ার্ড অরবিট। ফরওয়ার্ড অরবিটে কি হইতেছে, আহ, একটা পয়েন্ট এক্স নট যেটা নাকি এক্স এ বিলং করবে, হুইচ ইজ ডিনোটেড বাই ও প্লাস ইজ দি সিকোয়েন্স অফ, দেখো কি হইতেছে, মানে এটা এক্স নট, তারপরে এফ বসাই দিব, তারপরে দুইবার তিনবার এরকম করে ওইটাই, মানে মেইনলি কিন্তু ওই যে ওই জিনিসটা আসতেছে এক্স নট কমা x1 কমা x2, এইভাবেই কিন্তু চলতেছে এই জিনিসটাই আর কি। এখন যদি এক্সাম্পল দেখি আরো ক্লিয়ার হয়ে যাবো, এটা আমাদের একটা ফাংশন ডিফাইন বাই এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। তাহলে দেন দি ফরওয়ার্ড অরবিট অফ হাফ আন্ডার এফ ইজ, দেখো কি হইতেছে হাফ, এই হাফটা এই ফাংশনে যদি বসাই দিই 1/4 হবে, তারপরে আবার যদি 1/4 বসাই 1/16 হবে, তারপর 1/16 ওকে স্কোয়ার করলে 1/256, এইভাবে কিন্তু চলতে থাকবে, এটা জিরোর দিকে যাইতেছে ইন্টারেস্ট ইনফিনিটিতে। সিমিলারলি ব্যাকওয়ার্ডে যদি আসি, ব্যাকওয়ার্ড ইজি, দি ব্যাকওয়ার্ড অরবিট ইজ দে এত এন্ড ডিনোটেড বাই, দেখো এখানে ও মাইনাস এক্স নট, এটা দ্বারা ডিফাইন করতেছে। তাহলে এটা কি সিকোয়েন্স, এক্স নট থাকবে, এফ ইনভার্স অফ এক্স নট থাকবে, এফ ইনভার্স টু অফ এক্স নট থাকবে। মানে মাথায় রাখো ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমাদের একটা যদি ফাংশন দেওয়া থাকে এরকম, ধরুন 2x, তার মানে আমরা এখান থেকে হচ্ছে এফ ইনভার্স অফ এক্স বের করবো, এটা তো 19 এর পড়া। এইটার ক্ষেত্রে আসবে x/2, এইটা আসলো। তাহলে এখন এই ফাংশনের ভিতরে আমি ইনিশিয়ালি যদি ধইরা নেই এক্স এর মান 1, তাহলে এই ফাংশনে এখন একটা একটা করে বসাবো। দেখো x1 ইকুয়াল টু তাহলে হবে 1/2, x2 সমান হবে হচ্ছে 1/4, এইভাবে কিন্তু চলতে থাকবো। এই যে ওই এক্সাম্পলটা এখান থেকে আছে, এরকম x2x এফ ইনভার্স অফ এত, তাহলে ব্যাকওয়ার্ড অরবিট অফ 1 ইজ ইকুয়াল টু 1/2, 1/4, 1/8, 1/16, 1/32, এরকম ভাবে চলতে থাকবো। ওকে, এইটা গেল হচ্ছে আমাদের ফরওয়ার্ড অরবিটের কাহিনী। এরপরে দেখবো আমরা পিরিয়ডিক অরবিট। পিরিয়ড অরবিট মানে কি, মানে ইফ এক্স নট ইজ পিরিয়ডিক উইথ পিরিয়ড এন। মনে করো আমাদের কোন একটা অরবিট এন পিরিয়ড হইতেছে, তার মানে কি আমাদের হচ্ছে এই যে দেখো প্রথমটা এক্স নট, এক্স এফ অফ এক্স,
নট এফ স্কোয়ার অফ এক্স নট, এরকম ভাবে এফ এন মাইনাস ওয়ান এক্স নট, এখানে হচ্ছে ডিফারেন্ট ভ্যালু পাইতেছি, বাট যখনই আমাদের এফ এন অফ এক্স নট আসতেছে, এটা দেখতেছি আমাদের এক্স নট এর সমান হয়ে যাইতেছে। তারপর আবার এফ অফ এন প্লাস ওয়ান যেটা, সেটা আবার দেখবো হচ্ছে এফ অফ এক্স নট এর সমান হয়ে যাইতেছে। তাহলে এইরকম যদি কাহিনী হয়, সেটাকে আমরা বলতেছি পিরিয়ডিক অরবিট উইথ পিরিয়ড এন। দেখো এই যে এখানে বলা আছে এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটা ফাংশন। এখানে আমি বলতেছি জিরো আর মাইনাস ওয়ান আর দি পিরিয়ডিক পয়েন্ট অফ এফ। জিরো আর মাইনাস ওয়ান কে পিরিয়ডিক পয়েন্ট বলতেছি, কিসের জন্য বলতেছি? কসটা এইখানে দেখো, এখন যখন আমি এক্স নট ইজ ইকুয়াল টু ওয়ান চুজ করবো, তাহলে এক্স ওয়ান সমান আমার আসতেছে মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এক্স টু তে যদি আবার যাও, দেখো তখন কি, এই ফাংশনে এক্স ওয়ান এর মানটা বসাই দিব, বসাই দিলে আবার আমাদের জিরো চলে আসে। এই ভ্যালুটা আবার যদি আমি ফাংশনে বসাই, তাহলে আমাদের মাইনাস ওয়ান, আবার বসাইলে জিরো। তার মানে কি চলতেছে? জিরো মাইনাস ওয়ান, জিরো মাইনাস ওয়ান, এরকম ভাবে একটা পিরিয়ড আকারে এটা চলতেছে। তাহলে এইটা হচ্ছে পিরিয়ডিক অরবিট অফ টু। সিমিলারলি তুমি যদি মাইনাস ওয়ান থেকে শুরু করতে, তাইলেও দেখতে এটা একটা পিরিয়ড হইতেছে এরকম। তার মানে এইটা দুইটাই, এই যে বলছে অরবিট অফ জিরোর ক্ষেত্রে জিরো থেকে শুরু হইতেছে, আর অরবিট মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে শুরু হইতেছে। ওকে, তাহলে এই গেল। আর এইটা হচ্ছে কি দেখো, অর্ডার থ্রি, এটার ক্ষেত্রে অর্ডার থ্রি হইতেছে। তার মানে কি হয় দেখো, এইখানে আমি এক্স নট ইকুয়াল টু জিরো নিলে পরে জিরো ভ্যালু দিবে এই ফাংশনটা, এক্স ওয়ান সমান ওয়ান ভ্যালু দেয়, এক্স টু সমান টু ভ্যালু দেয়। সিমিলারলি টু যখন এখানে বসাবো, ফাংশনটা থ্রি বাই টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ বাই টু এক্স প্লাস ওয়ান, এটা মনে রাখতে দিব। এই ফাংশনটার ক্ষেত্রে তিনটা পিরিয়ডিক পয়েন্ট পাওয়া যায়। তারপর যখন টু আসে, তারপর থেকে আবার দেখো রিপিট হইব, জিরো ওয়ান টু, আবার জিরো ওয়ান, এইভাবে। তার মানে জিরো ওয়ান টু, জিরো ওয়ান টু, এটা একটা পিরিয়ডিক অরবিট অফ অর্ডার কত। এখন ইভেন্চুয়ালি পিরিয়ডিক পয়েন্ট বলছে, এটা ম্যাম ক্লাসে পড়াই নাই, তারপরে আমি একটু দেখি। এ পয়েন্ট এক্স নট ইজ কল্ড ইভেন্চুয়ালি পিরিয়ডিক পয়েন্ট ইফ এক্স নট ইজ নট পিরিয়ডিক বাট সাম পয়েন্ট অন দি অরবিট অফ এক্স নট ইজ পিরিয়ডিক। আচ্ছা, বাট দেখো তাহলে কি বলতেছে, ইভেনচুয়ালি পিরিয়ডিক পয়েন্ট বলতেছে এক্স নটটা আমাদের পিরিয়ডিক না। আচ্ছা, পিরিয়ডিক না এটা বুঝলাম কেমনি? মানে এ পয়েন্ট ইভেনচুয়ালি পিরিয়ডিক পয়েন্ট কখন বলবো, যখন এক্স নটটা আমাদের পিরিয়ডিক পয়েন্ট না। আচ্ছা, আগে আমরা তাহলে ফাইন্ড করবো হচ্ছে পিরিয়ডিক পয়েন্ট আমাদের কোনটা সেটা, ঠিক আছে? তাহলে এখন দেখো, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, এখান থেকে আমি ফিক্স পয়েন্ট গুলা বের করছি, দুইটা ফিক্স পয়েন্ট পাইছি, একটা এটা আসছে আর একটা মাইনাস হয়ে যাচ্ছে। এখন এই যে দেখো এফ স্কোয়ার অফ এক্স, এই জিনিসটা আমি যদি সলভ করি, তাহলে আমাদের এখানে ভ্যালু আসলো জিরো মাইনাস ওয়ান, আর আগের যে ভ্যালুটা পাইছি ওইটাই রিপিট হচ্ছে। তাহলে এখন এইখানে যে ভ্যালুগুলো দিছে, জিরো মাইনাস ওয়ান, এই যে সেটটা পাইছি, এই সেটটা পিরিয়ডিক পয়েন্ট অফ এফ অফ পিরিয়ড টু। ঠিক আছে, এখন পিরিয়ড টু হইলো কিসের জন্য? আচ্ছা দেখো, ফিক্সড পয়েন্ট অফ পিরিয়ড টু, পিরিয়ড টু কিসের জন্য? আমি এই পয়েন্ট গুলার জন্য সলভ যখন করছিলাম, তখন দেখো এখানে কোন ফাংশনটাকে আমি সেকেন্ড ফাংশন নিয়ে করছি না? আচ্ছা, এইটা করার পর আমি যে পয়েন্ট গুলা পাবো, সেইগুলা অবশ্যই পিরিয়ডিক অফ অর্ডার টু হইব। যদি তুমি এই জিনিসটা সলভ করতে এক্স, তাহলে এদের পিরিয়ড অফ অর্ডার থ্রি হইতো। ওকে, তারপরে নাও এফ ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হুইচ ইজ পিরিয়ডিক পয়েন্ট। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা, এখন যদি আমি আমার যে ফাংশনটা দেওয়া ছিল, ফাংশনটা কি ছিল? ফাংশনটার দিকে যদি একটু তাকাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, আমাদের ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এই ফাংশনে যদি আমি ওয়ান বসাই, তাহলে একটা ভ্যালু পাই জিরো। ঠিক আছে, এই জিরোটা দেখো এই পিরিয়ডিক অরবিটে অ্যাভেলেবল। তাহলে এইটা বলতেছি আমরা হুইচ ইজ পিরিয়ডিক পয়েন্ট, thus এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ইজ কল্ড ইভেনচুয়ালি পিরিয়ডিক পয়েন্ট। দেখো এই ওয়ানটা কিন্তু আমার সেটে নাই, তারপরে আমি বলতেছি এটা হচ্ছে ইভেনচুয়ালি পিরিয়ডিক পয়েন্ট অফ পিরিয়ড টু, কজ এটা বসাইলে পরে আমি এই যে পিরিয়ড টুর একটা এলিমেন্ট পাই। সিমিলারলি আমরা যখন দেখবো রুট ওভার টু, রুট ওভার টু যদি বসাই, তাহলে আমার এখানে ভ্যালু আসে ওয়ান। এই ওয়ানটা আবার আমি একটু আগে দেখলাম এটা হচ্ছে ইভেনচুয়ালি পিরিয়ডিক পয়েন্ট, এর জন্য আমি রুট ওভার টু কে বলতে পারবো এইটাও একটা ইভেনচুয়ালি পিরিয়ডিক অফ। ওকে, আচ্ছা এখন এই যে এইখানে একটু মানে জাস্ট
ম্যামের লেকচারে ছিল ট্রানজিয়েন্ট পার্ট আর পিরিয়ডিক পার্ট কি বোঝায়। আমরা যদি কখনো দেখি এই জিনিসটা, মনে করো আমাদের এইরকম একটা অরবিট দেওয়া আছে, √2 ইজ ইকুয়াল টু √2 বসাইতেছি, এটা তারপরে 1 পাইলাম, তারপর আবার 1 বসাইলে 0 পাবো, তারপরে আবার 0 বসাইলে -1 পাবো, তারপর -1 বসাইলে আবার 0 পাবো। মানে এই যে আগের যে ফাংশনটা না, x² - 1, ওই ফাংশনটার মধ্যেই এই ভ্যালুটা দিয়ে শুরু করে দেখো, এরকম আসবে, 1 আসবে, 0 আসবে, -1, 0। তার মানে এইটুকু পর্যন্ত, এখানে একটু বেশি হয়ে গেছে, এটা না, এইটুকু পর্যন্ত আমাদের দেখতেছি ভ্যালুগুলা চেঞ্জ হইতেছে, 2, √2, 1, 0, -1, এইটা, এটাকে আমরা বলবো ট্রানজিয়েন্ট পার্ট। আর এরপর থেকে যে পার্টটুকু পাওয়া যাইতেছে দেখো, এই জিনিসটাই রিপিটেড, এই জিনিসটাই বারবার রিপিটেড, এর জন্য এটাকে আমরা বলতেছি পিরিয়ডিক পার্ট। ওকে, আচ্ছা ঠিক আছে। এইখান থেকে কোশ্চেন কেমন যে হইব মানে বোঝা যাইতেছে না আমার। আর কোশ্চেন করার তেমন কিছু নাই, আশা করতেছি যে ডেফিনেশন গুলো ক্লিয়ার থাকলে পরে যে টাইপেরই করুক আমরা লিখতে পারবো আর কি। এরপরে যদি আমরা দেখি, এখানে বলতেছে হাইপারবোলিক পয়েন্ট বা ফিক্সড পয়েন্ট। হাইপারবোলিক পয়েন্ট, ফিক্সড পয়েন্ট কখন বের হয়? দেখো, লেট এফ বি এ ডিফারেন্সিয়েবল ফাংশন, এফ একটা ডিফারেন্সিয়েবল ফাংশন হবে, এ পয়েন্ট, এ ফিক্সড পয়েন্ট x0 অফ এফ ইজ সেড টু বি হাইপারবোলিক। হাইপারবোলিক কখন হবে? ফিক্সড পয়েন্ট ফার্স্টে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। হাইপারবোলিক পয়েন্ট বা ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে আমরা যদি দেখি আমাদের এফ অফ এক্স সমান সামথিং দেওয়া আছে, তাহলে এইটা ইকুয়াল টু এক্স ধরে সলভ করে আমরা ফিক্সড পয়েন্টটা বের করবো। ফিক্সড পয়েন্ট বের করার পরে আহ, এই যে ফাংশনটা দেওয়া থাকবে, আমার নর্মালি মনে করো এখানে ফাংশনটা দেওয়া ছিল x² - 1, এখন x² - 1 ইকুয়াল টু এক্স ধরে তো আমরা কি পাবো? ফিক্সড পয়েন্ট পাবো। তাহলে এখন এই এফ অফ প্রাইম ও বের করতে হবে, এটা হচ্ছে ওই যে 2x, এটা। এখন এইখানে ওই ফিক্সড পয়েন্টের ভ্যালু গুলা বসায় বসায় চেক করতে হবে। যদি এফ প্রাইম অফ এক্স নট নট ইকুয়াল টু 1 হয়, সেটাকে আমরা বলবো হাইপারবোলিক, ঠিক আছে। আর যদি ইকুয়াল টু 1 হয়, তাহলে সেটা হবে x0 ইজ নট হাইপারবোলিক অর নিউট্রাল ফিক্সড পয়েন্ট। ওকে। আর অ্যাট্রাক্টিং আর রিপেলিং হবে কখন? যখন নাকি ওই ফিক্সড পয়েন্টটা বসানোর পর যদি দেখি সেটা লেস দেন 1 হইতেছে, এটাকে বলি অ্যাট্রাক্টিং, আর গ্রেটার দেন 1 হইলে সেটাকে রিপেলিং বলে। ওকে, তাহলে এইটুকু গেল। এরপর হচ্ছে ওমেগা লিমিট সেট। আচ্ছা, এইখানে বলতেছে ইট ইজ দি সেট অফ টপোলজিক্যাল লিমিট পয়েন্টস অফ দি ফরওয়ার্ড অরবিট এত। তার মানে এটা বলতেছে সেট অফ টপোলজিক্যাল লিমিট পয়েন্টস অফ দি ফরওয়ার্ড অরবিট। ওমেগা লিমিটের ক্ষেত্রে ফরওয়ার্ড অরবিট আসতেছে, আর আলফা লিমিটের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড আসবে জাস্ট। আলফা লিমিট, এটার ক্ষেত্রে ব্যাকওয়ার্ড আসবে, ব্যাকওয়ার্ড। ওকে, তাহলে এইটা, তাহলে এখন তোমাকে কোশ্চেন করতেছে ফাইন্ড দি স্টেবল সেট ফর দি ফিক্সড পয়েন্ট এন্ড পিরিয়ডিক পয়েন্টস অফ এত। আহ, তাহলে এখানে কি বলতেছে? ফাইন্ড দি স্টেবল সেট ফর দি ফিক্সড পয়েন্টস এন্ড এত। তাহলে স্টেবল সেট গুলো আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে এখন আমার কাজ কি? এফ অফ এক্স এটা দেওয়া আছে, তাহলে আমি এই ফাংশনটা ইকুয়াল টু এক্স ধরে সলভ করলাম। সলভ করার পর আমি রিয়াল সলিউশন পাইছি, হচ্ছে রিয়াল ফিক্সড পয়েন্ট এক্স ইকুয়াল টু 0 পেলাম একটা। ওকে, তাহলে এখন ফিক্স অফ এত লিখলাম 0। এখন এইখানে হচ্ছে কোশ্চেনটা, WS অফ 0, তার মানে এইটাকে বলা হয় ওমেগা লিমিট সেট অফ 0, ঠিক আছে। ওমেগা লিমিট সেট অফ 0 সমান -1 to 1। এই জিনিসটা কিভাবে আসতেছে সেটা হচ্ছে কোশ্চেন, দেখতে এলেন। আচ্ছা, আচ্ছা আমাদের এটার দ্বারা 1 সেকেন্ড, এটা আসতেছি আমরা। ওমেগা লিমিট সেট ইজ ইকুয়াল টু 0, 0টা কোন? 1 সেকেন্ড, এটা, আচ্ছা এটা ডেফিনেশন একটু নিচে আছে, ওইটা আমরা পড়ি তারপরে আসছি। সিমিলারলি ডেফিনেশনটা দেখে আবার আমরা এখানে আসবো, সমস্যা নেই। আর পিরিয়ডিক অরবিট অফ অর্ডার 2 ব্যাপারটা কি বলতেছে, ওই যে এটাকে আমি দুইবার কম্পোজিশন করার পর ওইটা ইকুয়াল টু এক্স ধরে সলভ করলে পরে যেটা পাবো সেটা। তাহলে এখন এইখানে পেলাম এই যে এরকম x³ এত, তারপরে এখানে x⁻9 - x এত পাইছি, তাহলে x কমন নিলে x⁻8 - 1। এখন এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা ফেললে এরকম আসে। এখন এই পার্টটুকুকে আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলায় ফেলছে, এরকম আসলো। তাহলে এইখান থেকে যদি সলভ করি আমরা দেখবো x ইজ ইকুয়াল টু 0 আসতেছে, x ইজ ইকুয়াল টু -1 আসবে, আর x ইজ ইকুয়াল টু 1 আসবে। এগুলো হচ্ছে রিয়াল ভ্যালু দিবে। ওকে, এই যে 0, 1, -1 আর পিরিয়ডিক পয়েন্ট অফ f উইথ পিরিয়ড 2। ওকে, তাহলে এখন উই নোট দ্যাট, আচ্ছা এগুলা জাস্ট, এগুলা তেমন কিছু না। এখন দেখো 0-র জন্য আমাদের যে সেটটা সেটা -1 to 1, এটা কিসের জন্য দেখি আমরা। যদি আমি, দেখো, ওমেগা এস অফ, আমাদের ডেফিনেশনটা এইরকম ছিল,
অল এক্স বিলং করবে ক্যাপিটাল এক্স এ সাজ দ্যাট লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ টু দি পাওয়ার এন অফ এক্স ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন, ঠিক আছে? তাহলে এখন আহ, আচ্ছা দেখি আমরা এখন এই জিরো কি -1 to 1 এর মাঝামাঝি অবস্থিত? পি বিলং করতেছে, হ্যাঁ অবশ্যই এটার উপরে করতেছে। এখন তাহলে আমাদের কাজ কি? আমাদের এফ টু দি পাওয়ার এন যদি করি, তাহলে আমাদের এইটার ইকুয়েশন কিরকম হইতো দেখি। -x³ হোল টু দি পাওয়ার এন এরকম হইতো না, বা -1 টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার 3n, 3n এই পার্ট হইতো। এখন এন টেন্স টু যদি ইনফিনিটির দিকে যায়, ঠিক আছে, এন টেন্স টু যদি ইনফিনিটির দিকে যায়, আচ্ছা আর এইখানে এক্স না, আচ্ছা এক্স এর মানটাও যদি -1 থেকে 1 এর মধ্যে হয়, ঠিক আছে, তাইলে দেখো তো এই লিমিটটা কোন দিকে অ্যাপ্রোচ করে। -1 থেকে ধরো হাফ ধরে নাও, হাফ ইজ ইকুয়াল টু হাফ। তাহলে হাফ যদি ধরো এরকম আসে না, -1 টু দি পাওয়ার, এটা আলাদা, -1 টু দি পাওয়ার এন ইন্টু হাফ টু দি পাওয়ার 3n। তাহলে এন টেন্স টু ইনফিনিটি হলে পরে এই জিনিসটা তো জিরোর দিকে যায়, ওভারঅল পরে টার্মটাই জিরোর দিকে যায়। এর জন্য এই জিনিসটা হচ্ছে। আচ্ছা এটা যদি পরেরটাই যায় তাহলে আরো মনে হয় ক্লিয়ার হইব না। দেখি আমরা ω(s)(1), এটা লিমিট সেট হচ্ছে 1। তাহলে এইটা কিভাবে কাজ করতেছে? f2 হোল টু দি পাওয়ার n, এইখানে হচ্ছে 1। আচ্ছা এইখানে যদি ওয়ানটা বসাই দিই, ঠিক আছে, মানে আমি এফ স্কোয়ার এটার পাওয়ার এন নিলাম। এফ স্কোয়ার মানে কি? এটা মানে মাইনাস মাইনাস x³ হোল টু দি পাওয়ার এন, এটা। এখন এক্স এর মান যদি আমি 1 বসাই দিই, ঠিক আছে, x0 এর মান, তাহলে তো এটা ওভারঅল 1ই হয়ে যাইতেছে। আর এইটা আগেরটার ক্ষেত্রে আমি যদি ফাংশনে জিরো বসাই দিতাম তাহলে কিন্তু ওভারঅল জিরোই চলে আসতো। কিন্তু এর রেঞ্জটা কিভাবে ই করতেছে, একটু কনফিউশন এখানে ক্রিয়েট হয়ে যায়। এইটা মনে হইতেছে আমার ওই এক্স এর রেঞ্জ আর কি, ঠিক আছে, এক্স কোন ইতে জিরো ভ্যালুটা দিতেছে, মানে কোন রেঞ্জের মধ্যে। সিমিলারলি এখানে -1 হবে, -1 এর জন্য -1। আর এক্স যদি আমাদের গ্রেটার দেন 1 হয়, ও আচ্ছা হ্যাঁ এগুলা এক্স এর জন্য সব। দেখো এখন এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে এর মধ্যে এক্স 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 এর মান এইখান থেকে নিতে পারবো আর কি। তাহলে এক্স এর মান, আর এটার ক্ষেত্রে এক্স এর মান তো 1ই নিতে হইব, এটার ক্ষেত্রে -1 নিতে হইব এটা। আর এখন যদি এক্স এর মানটা গ্রেটার দেন 1 হয়, মানে যে কোনো কিছু হইতে পারে, সেই ক্ষেত্রে আমার যে বাকি যে রিজিয়ন গুলা বাকি থাকবে, দেখো -1 থেকে ইনক্লুড হয় নাই, তাহলে এটা এইরকম হইতে পারতো। আর এরপরে 1 তো এখানে আছে, ও আচ্ছা -1 তো এইখানে এইটার ক্ষেত্রে ছিল, তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেটে হইব, মানে আগেই ঠিক ছিল, এটা ফার্স্ট ব্র্যাকেটে হইব, ওকে। আর এটাও তো 1ও ইনক্লুডেড আছে, বাট এইখানে 1 ছাড়া হবে, এটাকে আমরা বলি হচ্ছে ω(s)(∞) আর কি। আচ্ছা, নিচে যাও, নিচে এই যে পরে আবার আরেকটা এক্সাম্পল আছে, এইখানে আমি ডেফিনেশন গুলো দিছি। দেখো এখানে এফ ইজ এ ফাংশন, এ পয়েন্ট এক্স বিলং করবে ক্যাপিটাল এক্স এ, ইজ ফরওয়ার্ড অ্যাসিম্পটেড টু ইনফিনিটি ইফ এত টেন্স টু ইনফিনিটি অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, বা এত, ঠিক আছে। এখন দেখো যে দি স্টেপল সেট অফ ইনফিনিটি ডিনোটেস এত কনসিস্ট অফ অল পয়েন্টস দ্যাট আর ফরওয়ার্ড অ্যাসিম্পটেটিক টু ইনফিনিটি, উই রাইট এত। ওকে, তাহলে এখন ডব্লিউ(s)(p) এটা দ্বারা কিভাবে ডিফাইন করলাম, ওই যে ওই জিনিসটাই। এই যে এইখানে হচ্ছে এক্স বিলং করবে ক্যাপিটাল এক্স এর ভিতরে, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এফ এন অফ এক্স যদি করি, তাহলে আমরা হচ্ছে আমাদের ওই পিরিয়ডিক পয়েন্টটা পাবো, পয়েন্ট পাবো, মানে এই যে এই পয়েন্টটা ফিরে পাবো, ঠিক আছে। এই কাজটুকু করার পর দেখো কি হইতেছে, আমি এইখানে যে সেটটা পাবো, ঠিক আছে, ওই সেট থেকে মনে করো ওই যে -1 থেকে 1 ওইটা, ওই সেটটা এক্স বিলং করতে হইব ওই সেটে। তারপরে আমরা কি করব, ওই যে
এফ টু দি পাওয়ার এন, এটা তোমাদের এক্স একটা থাকবে তাই না? আচ্ছা এটা মনে করো এক্স নট দিলাম, এটা তোমাদের একটা ফাংশন থাকতেছে। এখন এই ফাংশনের ভিতরে এই রেঞ্জ থেকে এক্স এর মানটা বসাবো, মনে করো এখানে হাফ বসাইলাম। বসানোর পরে আমি ইন টেন্স টু ইনফিনিটি করব, যে ভ্যালুটা দিকে অ্যাপ্রোচ করবে সেইটা যদি পি হয়, তাহলে এই সেটটা ভ্যালিড, মানে ভ্যালিড ভাবে আমরা ডিফাইন করছি সেটা হচ্ছে প্রকাশ পাইতেছে। এটা যদি আমরা আরেকবার ওই যে উপরের পার্টটাই চাই, আমাদের এরকম ছিল ডব্লিউ এস অফ জিরো, এটা ছিল হচ্ছে -1 to 1, ঠিক আছে। আচ্ছা আমাদের এফ ছিল হচ্ছে -x কিউব, তাহলে এফ স্কোয়ারটা কি হইতো? এফ অফ -x কিউব, তার মানে এটা হইতো হলো মাইনাস, এইখানে একটা -x কিউব, এটার হোল কিউব এটা থাকতো। তাহলে ওভারঅল কি হয়ে যেত? এটা x⁴ হয়ে যেত। সিমিলারলি আমি যদি দেখি f⁴n, এটা কি হইতো? মাইনাস মাইনাস x কিউব, এই হোল টু দি পাওয়ার আবার কি হইতো? n হইতো এটা। তাহলে এইখানে ব্যাপারটা কি হইতেছে দেখি আমি, এখানে বাইরে একটা তাহলে -1 টু দি পাওয়ার n+1 এটা থাকতো, n+1, আর এটা থাকতো x⁴n, এই পার্টটা থাকতো। এখন আমাদের কাজ, তুমি এই রেঞ্জে থেকে বা এমন একটা রেঞ্জ ফাইন্ড করো, যে রেঞ্জে থেকে তুমি যদি এক্স এর একটা ভ্যালু বসাও, ঠিক আছে, সেইটা এন টেন্স টু ইনফিনিটি করলে জিরোর দিকে অ্যাপ্রোচ করে। এখন তুমি এক্স এর জায়গায় এখানে হাফ বসাও, হাফ বসাইলে আমাদের এই ভ্যালুটা হবে n+1 ইন্টু ½ টু দি পাওয়ার 3n। এই 3n তো নিচে চলে আসবে, তার মানে 2 টু দি পাওয়ার 3n। এন টেন্স টু ইনফিনিটি করলে 1/∞, মানে হচ্ছে জিরো আসতেছে। এই যে দেখো জিরো চলে গেল, তার মানে এখান থেকে এই রেঞ্জের ভিতরে যে ভ্যালুই নেই আমাদের ওয়ান চলে আসবে। এর জন্য এইটা হচ্ছে এই কাহিনী। আর যখন নাকি আমি ওয়ান নিতেছি, ওয়ান নিলে তো এটা পুরো ফিক্সড হয়ে যাইতেছে তাই না? ফিক্সড হয়ে গেলে পরে তখন তো এন বসানোর মতো আর জায়গা খুঁজে পাওয়া যাবে না। দেখি, আচ্ছা ওয়ান এর সময় যখন p ≠ 1, এই সেটটাও জাস্ট ওয়ান হইব, -1 এর ক্ষেত্রে জাস্ট এটা হইব। আচ্ছা দেখি এই কনসেপ্টটা ইউজ করে এখন একটু ট্রাই করলে পরে আশা করছি বোঝা যাবে না। আর এইটা হচ্ছে যে কোনো পয়েন্টের জন্য এইরকম হইতে পারে, সিমিলারলি ইনফিনিটির ক্ষেত্রে এইরকম। ওকে, এই যে এখানে আরেকটা এক্সাম্পল করা আছে, আশা করতেছি। দেখি এখানে কি করতেছে, তাও একটু দেখাই দিই। আমাদের ফাংশনটা কি ছিল? আচ্ছা কোশ্চেনটা আগে, এই যে f(x = mod(x−1), এটা। হুম। তাহলে এই যে ফিক্সড পয়েন্টের জন্য আমি এটা বের করলাম, আমি x−1 = -x, এটা যখন x−1 ইজ নেগেটিভ, নেগেটিভ টাইম নিয়েছি। আচ্ছা পজিটিভ হইলে ব্যাপারটা কি হইতো দেখি তো, x−1 = x, বা দেখো কি আসতেছে, -1 = 0। এটা কিন্তু পসিবল না, এর জন্য আমরা আর এটা নিয়ে কোনো কাজ করিনি, ঠিক আছে। এর জন্য আমরা এইভাবে কাজ করলাম, যখন x−1 ইজ নেগেটিভ তখন এটা নিব। তারপরে x = ½ এটা অনলি ফিক্সড পয়েন্ট অফ f। তাহলে এখন উই নোটিস দ্যাট f(0 = 1), f(1 = 0), ঠিক আছে। এটা যদি এভাবে করি তাহলে, আচ্ছা এইটা আমরা আরেক ভাবে দেখি তো করা যায় কিনা। আমরা f(x) যেহেতু নেগেটিভ ধরে নিছি, -x−1 এটা, বা এফ স্কোয়ার যদি কনসিডার করতাম তাহলে আমাদের কি হইতো, x−1 হোল স্কোয়ার এটা আসতো। এইটাই কত, যদি এক্স ধরি তাহলে কি আসে দেখি আমরা, এক্স = x² - 2x + 1, এটা। তাহলে এখানে আসতেছে x² - 3x + 1, এটা। এটা সলভ করা যায়, x = মানে +3 + (b)(4ac)/2। আচ্ছা এটা হয়ে যাইতেছে। আচ্ছা আমরা নোটিশ করি, এইভাবে দেখি। নোটিশ করছি কি, f(0) বসাইলে ওয়ান হইতেছে, আবার ওয়ান বসাইলে পরে জিরো হইতেছে, তার মানে 0 আর 1 আর টু পিরিয়ডিক পয়েন্টস অফ এফ উইথ পিরিয়ড 2, এটা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যেহেতু আমাদের হাফটা ফিক্সড পয়েন্ট, এটার ক্ষেত্রে আমরা দেখলাম ওমেগা এস অফ হাফ, এটা হাফই হইব। তারপরে এটা কি বলতেছে, হয় ইন টেন্স টু ইনফিনিটি, এত টেন্স টু জিরোর দিকে যায়, হয় এক্স ইজ ইভেন না।
আচ্ছা, এগুলো একটু টাইম দেওয়া লাগবে আর কি, এগুলো একটু নিজেরা চেষ্টা করি, তারপরে না হইলে পরে ঠিক আছে। আর এগুলো হচ্ছে মাস্টার্স এর পড়া, ম্যাম কিসের জন্য দিছে আমরা নিজেও জানি না। এগুলো হচ্ছে মাস্টার্স এর পড়াশোনা, ঠিক আছে। এগুলো ইভেন ইন্টিজার, তারপরে এত ইজ ইকুয়াল টু, এটা ওয়ার্ড ইন্টিজার হইব, এটা মনে রাখুন নি, যদি পরীক্ষা আসে ডাইরেক্টলি বসাই দিব এবার। জিরো হইলো ইভেন ইন্টিজার, ওয়ান হইলে পরে ওয়ার্ড ইন্টিজার, ওয়ার্ড ইন্টিজার। তারপরে কি কইছে, ফাইন্ড দিস বলছে, এটা এত এক্স কিউবের জন্য সেম প্রসেস, এত পাইলাম। এটার ক্ষেত্রে ওই সেম, ওয়ান সমান এত, সেম, দেখো সেম আছে, আর এটার ক্ষেত্রেও সেম, আর প্রথমটার মতো। তাহলে এইভাবে আমরা জাস্ট একটু দেখি। আর এখানে কি বলতেছে, দুইটা থিওরেম বলছে, এগুলা ক্লাসে করে নাই, বেশি পেশা নেওয়ার দরকার নাই। Let f be a continuous function if f of I x implies to p as I tends to infinity, there then p is a fixed point of f. আচ্ছা, এক্সাম্পল নাই, জাস্ট এটা দেখে রাখো। আর থিওরিয়ামে এখানে কি বলতেছে, দি স্টেবল সেট অফ ডিস্টিংক্ট পিরিয়ডিক পয়েন্টস ডু নট ইন্টারসেক্ট। আচ্ছা, মানে স্টেবল সেটস মানে ওই যে আমরা এতক্ষণ কি বললাম, ওমেগা লিমিট সেট করলাম না, এইগুলা একে অপরের সাথে ইন্টারসেক্ট করতে পারে না, ওই হচ্ছে ওই নিয়ে একটা থিওরাম, এখানে একটা প্রুফ আছে, ছোট প্রুফ, ঠিক আছে। এটা আসছিল একবার দেখলাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে আহ আমরা হচ্ছে ডিসক্রিট ডাইনামিক্যাল সিস্টেমে চলে আসছি। এইখানে ব্যাপারটা কি বলতেছে, এই ডিসক্রিট টাইম ডাইনামিক্যাল সিস্টেম ইজ ডিফাইন্ড বাই এত, আর nth স্টেপ তো এইভাবে হবে, এটা আমরা জানি। আচ্ছা, এইখানে ও হচ্ছে ক্লোজার প্রপার্টিটা ফলো করবে। দেখো ক্লোজড আন্ডার কম্পোজিশন, এখন আইডেন্টিটি হচ্ছে আমরা ধইরা নেই, ঠিক আছে, এটা ধইরা নেওয়া হয়। সিমিলারলি অ্যাসোসিয়েটিভিটিও মেনটেন করে, এর জন্য ওকে আমরা হচ্ছে সেমি গ্রুপ বলি ফার্স্টে, সেমি গ্রুপ। এখন unless f is invertible we cannot define f inverse, so we cannot group backward, therefore not all f form a group। তার মানে সব, মানে যখন ইনভার্টেবল হবে না একটা ফাংশন, তখন সেইটা মানে গ্রুপ ফর্ম করবে না, সেমি গ্রুপ হইব। বাট কখন এটা গ্রুপ হবে, যখন এফ ইজ ইনভার্টেবল হইব, তখন আমাদের এইটা অ্যাপ্লিকেবল। তার মানে আমরা ইনভার্স, মানে এই যে এফ ডট এফ ইনভার্স করলে পরে আমরা ওই যে আইডেন্টিটিটা পাবো আর কি। আর এটা যদি এক্সিস্টই না করে তাহলে তার হইতেছে না। হ্যাঁ, এই যে ওই কথাটুকুই বলছে, এটা দেখলে বোঝা যাবে। আর তখন এটা আইসোমরফিক টু হয়, কার সাথে আইসোমরফিক হয়, জেড প্লাস এটার সাথে। এই যে তাহলে আমি এখানে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্স স্কোয়ার আর এক্স এন প্লাস, তাহলে এটা হচ্ছে ডিসক্রিট এনুয়াল সিস্টেম। এইটা কিন্তু আমার নট ইনভার্টেবল, নট ইনভার্টেবল। আচ্ছা, নট ইনভার্টেবল হইলো, এর জন্য এটা হচ্ছে করতে পারবো না। এখন নট ইনভার্টেবল কিসের জন্য, এটা তোমরা নিজে ট্রাই করবা। দেখো এখানে এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য ভ্যালু পাইতেছি এফ এর মান ওয়ান, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এর জন্য এফ এর ভ্যালু পাই ওয়ান। তার মানে তো এটা এইখান থেকে আমাদের কনক্লুশন ক্রিয়েট হয়ে যায়। যদি এফ অফ এক্স ইকুয়াল টু টু এক্স হইতো, তাহলে এফ ইনভার্স অ্যাভেলেবল, রিভার্সিবল, তাহলে এটা একটা গ্রুপ ফর্ম করতো। ওকে, এখন এখানে কয়েকটা এক্সাম্পল দিছিল, এক্সাম্পল গুলা খুব বেশি কঠিন কিছু না, এগুলো দেখলে বোঝা যাবো। এক্স ইকুয়াল টু আর আলফা বিলং করতেছে আর এর ভিতরে ফর এভরি এত ডিফাইন করা আছে এরকম একটা ফাংশন। এখন বলতেছে আলফা নট ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে ও অফ এক্স ইকুয়াল টু আর হবে, মানে ফরওয়ার্ড অরবিট গুলো আর হবে। কিসের জন্য আর হবে, দেখো আলফার মানটা তুমি টু কনসিডার করো, তাহলে এফ অফ টি সমান আসবে কি, এক্স প্লাস টু টি, এইটা। এখন ফর অল এক্স, দেখো এখন তুমি এখানে টি এর ভ্যালু তো যা খুশি তাই নিতে পারো, আবার এক্স এর ভ্যালুটাও তুমি আর থেকে নিতে পারো। তাহলে এক্স এর ভ্যালু যদি আর থেকে নাও, এখানে কম মানে কম্পোজিশনটা করার পরে সব ভ্যালু তো আর এর ভিতরেই থাকবে, এটা হচ্ছে এর জন্য আর। আর সিমিলারলি এই পরেরটার ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে টু ভেরিয়েবলের জন্য, এটা একটু কইরো এখান থেকে, দেখো এই যে এইভাবে আছে, করলে করে বুঝে যাবে, এগুলো কঠিন কিছু না। আর এটা কি বলছিল, এটা জাস্ট একটা আচ্ছা, ওইখানে কিছুই ছিল না আপাতত, এটা ফ্লো থেকে। A flow is a mathematical function that describes how the state of a continuous time dynamical system evolves over time. এটা তাহলে ফ্লোটা হচ্ছে কন্টিনিউয়াস ডাইনামিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আমরা ইউজ করি। ওকে, ইট ইজ নট দ্যাট এভরি ডিসক্রিট টাইম ডাইনামিক্যাল সিস্টেম টু বি এমবেডেড ইনটু কন্টিনিউয়াস টাইম ডাইনামিক্যাল সিস্টেম। আচ্ছা, এই গুড কোশ্চেন এটা, ম্যাম জাস্ট কি যে করাইছে ক্লাসে, লেকচার দেখলে পরে বোঝা যায় আর কি, মানে কিছুই বোঝা যায় না এখন আর। দেখো ইট ইজ নট এভরি ডিসক্রিট টাইম ডাইনামিক্যাল সিস্টেম, মানে ডিসক্রিট টাইম ডাইনামিক্যাল সিস্টেম টু বি এমবেডেড ইনটু এত। তার মানে ডিসক্রিট টাইম ডাইনামিক্যাল যে সিস্টেম গুলো আছে সেগুলা
কন্টিনিউয়াস টাইম ডেলিভারি সিস্টেমের মধ্যে ইমবেডেড থাকে না, সেই কথাটা এখানে বলতেছে। আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখি। দেখো f of x is equal to 2x. Can we define a continuous system dx by dt is equal to cx such that the solution at t is equal to 1 is এত ট্রাই। মনে করো dx by dt is equal to 2x, কনসিডার করো, তাহলে x t সমান এত। বাট এখন টাইম t ইকুয়াল টু 1 এ এটা কি 2x নট পাওয়া যাবে? দেখো তো হয় নাকি? x অফ 1 এইরকম টার্ম আসবে, এটা 2x নট হইলো না, তার মানে এটা হবে না। বাট এইটা যদি এইভাবে ডিফাইন করতাম লন 2 ইন্টু এক্স, দেন এক্স টি ইজ ইকুয়াল টু এত, বা এক্স টি ইজ ইকুয়াল টু টি ইকুয়াল টু 1 এ আমি দেখলাম 2x নট পাইতেছি, তার মানে এইটা কিন্তু হইল। এখন এখানে কাহিনী আছে। সো দি ম্যাপ এত কামস ফ্রম কন্টিনিউয়াস ডাইনামিক্যাল সিস্টেম এত। হয় নট পসিবল, কখন পসিবল না? যখন এটা ওই যে নট ইনভার্টেবল হইব, একই কথা। দিস ইজ ডিসক্রিট ম্যাপ নট ইনভার্টেবল হ্যাজ শার্প বিহেভিয়ার, দেয়ার ইজ নো কন্টিনিউয়াস সিস্টেম সাচ দ্যাট এত দি সলিউশন এত। তারপর বিকজ কন্টিনিউয়াস ফ্লো মাস্ট বি স্মুথ বাট নট স্কোয়ারিং or reversible. Okay, so losses information not reversible এত এত, তার মানে cannot be embedded into a continuous system, মানে এই জিনিসটা embedded থাকে না, ঠিক বইলা দিলেই হবে। আচ্ছা, এরপরে আমরা স্টেবিলিটি অ্যানালাইসিস চলে আসছি। স্টেবিলিটি অ্যানালাইসিস যদি একটু খেয়াল করি, দেখো এখানে এইটা আমি নিচে হচ্ছে ওই যে আমাদের 403 কোর্স থেকে। এইটা ম্যাম একটু অন্যভাবে পড়াইছে, বাট আমি এইভাবেই আর কি চিন্তা ভাবনা করছি দিব। তাহলে এইখানে বলতেছি স্টেবিলিটি অ্যানালাইসিস অফ লিনিয়ার সিস্টেম, আমাদের এইরকম একটা লিনিয়ার সিস্টেম দেওয়া আছে। এখন দেখো সব ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ওই আইগেন ভ্যালুর ভ্যালুটা বের করতে হয়। তারপরে ওইটা চেক দিয়ে আমাদের হচ্ছে নেচার অফ ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে করি? ওই যে ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু জিরো, এটা সলভ করার পরে তারপরে আমরা স্টেবিলিটি অ্যানালাইসিস করবো। ওকে, তাহলে এখন আমরা ফার্স্টে ল্যামডা ওয়ান ল্যামডা টু এগুলা বের করবো। যদি দুইটাই রিয়াল হয়, আনইকুয়াল হয় আর সেম সাইন হয়। দেখো রিয়াল আনইকুয়াল, মনে করো 2,5, রিয়াল আনইকুয়াল এন্ড সেম সাইন, তাহলে এটা আমাদের ভ্যালু দেবে নোড। আর নোড হচ্ছে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল ইফ রুটস আর নেগেটিভ, আনস্টেবল ইফ পজিটিভ। এটা যেহেতু পজিটিভ হয়েছে, এটা হচ্ছে আনস্টেবল। বাট -2 -5 যদি থাকতো, এটা হচ্ছে স্টেবল দিত। আর যখন ওইটা রিয়াল হইব, আনইকুয়াল হইব এন্ড অপোজিট সাইড, তার মানে 2, -5, তাহলে এটা হবে স্যাডেল পয়েন্ট। আর স্যাডেল পয়েন্টটা আনস্টেবল হয়। আর রিয়াল এন্ড ইকুয়াল, মনে করো দুইটাই টু টু আছে, তাহলে সেইটাও আমরা নোট বলি। আর নোটের ডেফিনিশন এই যে আগেরটার মতোই, যখন নাকি এই দুইটা প্লাস হবে এটা হচ্ছে আনস্টেবল, যখন নাকি -2 -2 থাকতো সেটা হচ্ছে স্টেবল হবে। আর কনজুগেট কমপ্লেক্স বাট নট পিউর ইমাজিনারি। কনজুগেট কমপ্লেক্স তার মানে কি, একটা যদি 2+3i থাকে আর একটা 2 - 3i, তাহলে এইটা হচ্ছে স্পাইরাল পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল ইফ রিয়াল পার্টস অফ রুটস ইজ নেগেটিভ। দেখো স্টেবল হইব কখন, যখন এই যে এইরকম যদি থাকতো -2 - 3i, এইটা হচ্ছে স্টেবল। রিয়াল পার্টটা যদি নেগেটিভ হয় এত স্টেবল হইবে। ওকে, এবং পিওর ইমাজিনারি, পিওর ইমাজিনারি মানে কি, মনে করা আছে 5i, আরেকটা হচ্ছে -5i, সেক্ষেত্রে এটা কি হবে? সেন্টার হবে, স্টেবল বাট নট অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, এটা স্টেবল হবে। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন। এখন এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে। হুম, আচ্ছা এই এক্সারসাইজটা নর্মালি আমরা করবো না পরীক্ষার হলে, পরীক্ষার হলে একটু অন্যভাবে করবো। এটা হচ্ছে জ্যাকোবিয়ানটা করবো। এইখানে আমি জাস্ট ওই তো আমাদের 403-এ যেভাবে করাইছে ওইভাবে একটু করছি। দেখো ওইখানে আমাদের ফার্স্টে চেক করা লাগতো এই দুইটা পার্ট। দেখি আমরা, এটা ছিল ফাইন্ড দি ইকুয়েশন অফ দি পাথ এন্ড ইন দি এক্স ওয়াই প্লেন, এটা বলছে। তাহলে আমরা এখানে ডিএক্স বাই ডিটি সমান এত দেওয়া আছে, ডি ওয়াই বাই ডিটি সমান এত দেওয়া আছে। এখন এইখানে থেকে আমরা দেখতাম আমাদের পি, পি কোনটা, নন লিনিয়ার যে পার্টটুকু সেটাকে আমরা পি বলি, পি এটা। আর এ বি সমান দেওয়া আছে এটা। এখন এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু মিলিয়ে আমি এখানে হচ্ছে ম্যাট্রিক্সটা ডিফাইন করছি, এটা নট ইকুয়াল টু জিরো হয়েছে। তার মানে, তার মানে কি, আচ্ছা জিরো জিরো ক্রিটিক্যাল পয়েন্ট, এটা কিভাবে হয়েছে? এই দুটো সলভ করো, এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো। দেখো এক্স ইকুয়াল টু যখন জিরো নিবা, তখন এটার আর ওয়াই ইকুয়াল টু জিরো নিলে এটা স্যাটিসফাই করে, দুইটাই স্যাটিসফাই করে। এর জন্য এটা হচ্ছে ক্রিটিক্যাল। ওকে, তারপরে এখন এই জিনিসটা চেক করা লাগতো, বাট আমাদের এখন যে মেথড আছে এগুলো করতে হইব না, এটা জাস্ট কন্টিনিউটির ব্যাপারটা চেক করছে। ঠিক আছে, কন্টিনিউটির
এটা। সিমিলারলি এটার ক্ষেত্রেও দুইটার ক্ষেত্রে জিরো আসছে, এরপরে রিকোয়ারমেন্ট স্যাটিসফাই। তাহলে এখন আমরা কি করছি, ওই সিস্টেমটারে লিনিয়ারে কনভার্ট করে ফেলাইছি। লিনিয়ারে যখন কনভার্ট করছি তখন তোমাদের জন্য ইজি হয়ে গেছে। এখন জাস্ট এই যে প্লাস মাইনাস এখানে আসছে +5, আরেকটা আসছে -5। দেখো অপোজিট সাইন, বাট অপোজিট সাইন, রিয়েল নাম্বার, রিয়াল আনইকুয়াল অপোজিট সাইন, তাহলে কি হয়, স্যাডেল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট এত নন ইউনিভার্সিটি ইজ স্যাডেল। ফার্দার উই কনক্লুড দি ক্রিটিক্যাল পয়েন্ট ইজ আনস্টেবল। ঠিক আছে, আনস্টেবল, স্যাডেল পয়েন্ট আনস্টেবল। আর এখানে বলতেছে নিয়ার এ হাইপারবোলিক ফিক্সড পয়েন্ট the behavior of a nonlinear dynamical system is qualitatively the same as the behavior of its linear approximation. Hyperbolic fixed point মানে আমি যে কাজটা করলাম আগের ম্যাথটায় ওই জিনিসটাই কিন্তু এখানে বলতেছে। দেখো, নিয়ার এ হাইপারবোলিক ফিক্সড পয়েন্ট দি বিহেভিয়ার অফ এ নন লিনিয়ার ডাইনামিক্যাল সিস্টেম ইজ কোয়ালিটেটিভলি দি সেম অ্যাজ দি বিহেভিয়ার অফ লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন। তার মানে আমি কিন্তু ওভারঅল লিনিয়ার রেটটাই বের করলাম, এই যে আগে যে এক্সাম্পলটা করলাম। আর এই থিওরেম অনুযায়ী ওই যে আমাদের যে নন লিনিয়ার পার্ট আছে ওইটার জন্য সেম বিহেভ করবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি বেসিন অফ অ্যাট্রাকশনের একটু আইডিয়া দেওয়া আছে। বেসিন অফ অ্যাট্রাকশন কুড হ্যাভ এ বেসিন অফ অ্যাট্রাকশন অর হুইচ সলিউশন আর অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। আচ্ছা, বেসিন অফ অ্যাট্রাকশনের তাহলে একটা কাহিনী এখন দেখো। এটা মনে হয় কোনো একটা পরীক্ষার কোশ্চেন আর কি, একটু আগে চলে আসলো মনে হইতেছে আমার কাছে। আচ্ছা, আগে আসলে আসতে সমস্যা নেই, আমরা কত পেজে আছি, 28 পেজে আছি, সমস্যা নেই, করি আমরা। আচ্ছা, বেসিন অফ অ্যাট্রাকশন বের করতে বলছে, তাহলে তার মানে আমি একটা এক্সাম্পল করি, আর ডেফিনেশন গুলো পরে আবার আছে এটা। বেসিন অফ অ্যাট্রাকশন, দেখো এটা কি করছে, আর হুইচ সলিউশন আর অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। তার মানে আমাদের এইটা ইকুয়াল টু, মানে এই দুইটা সলভ করেই তো আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করি, তাই না? এটা করলাম, সলভ করার পর আমি এরকম 4টা পয়েন্ট পেয়েছি, 2 3 4, 4টা পয়েন্ট পেয়েছি। কিভাবে পেলাম, দেখো এই যে এইখান থেকে আমি এক্স এর মান একটা 1 পাইছি, একটা 2 পাইছি। এখন একবার এক্স এর মান এইটাই বসাও, তাহলে পাবা হচ্ছে 1, -1, 1, -1। আবার এটা এইখানে বসাও, তাহলে কত পাবো, 1, 4। এখানে বসাইলে এই যে এটা পাবো 1। আবার এটা যদি এখানে বসাও দেখবে এটা পাইতেছো, আবার এটা যদি এখানে বসাও দেখবে এটা পাইতেছো। Okay, তারপরে এখন পয়েন্ট গুলোর জন্য জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স গুলো বের করো। এই যে দেখো জ্যাকোবিয়ান বের করছি, এফ অফ এক্স, এফ অফ ওয়াই, জি অফ এক্স, জি অফ ওয়াই, সব করার পর এরকম আসছে, এরকম আসছে। এখন সিম্পলিফাই করে আমার এই জিনিসটা আসছে। এখন একবার এটা বসাইলাম, বসানোর পর আমাদের এইরকম আসছে। এটাকে এখন যদি সলভ করি তাহলে ল্যামডার মান পাবো এখান থেকে। আমরা দেখবো হচ্ছে এটা মনে হইতেছে কি কমপ্লেক্স চলে আসতেছে, হ্যাঁ কমপ্লেক্স আসতেছে, বাট দুইটাই রিয়াল পার্টটুকু দেখলাম হচ্ছে এই যে এইটুকু, এটা হচ্ছে পজিটিভ, তাহলে এটা কিন্তু স্টেবল। আচ্ছা, স্টেবল ছিল, দেখি তো স্পাইরাল ছিল কিনা, দেখে আসি পজিটিভ থাকলে কি হয়। কমপ্লেক্স, কনজুগেট কমপ্লেক্স, এই যে স্পাইরাল, স্পাইরাল হবে। বাট যখন আমি দেখলাম হচ্ছে রিয়াল পার্টটুকু পজিটিভ, রিয়াল পার্টটুকু যদি পজিটিভ হয় তাইলে আনস্টেবল, এই যে আনস্টেবল, পজিটিভ হইলে আনস্টেবল, এর জন্য এটা আনস্টেবল দেখাইছে। তাহলে এখানে হচ্ছে আনস্টেবল দেখাইলো। এই সিমিলারলি প্রত্যেকটার জন্য দেখো, এটা হচ্ছে আনস্টেবল স্যাডেল, তারপরটা কি পাইছি আনস্টেবল স্পাইরাল, তারপরটা আবার পেলাম নোড অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। সুতরাং -2, 1 ইজ দি সলিউশন দ্যাট হ্যাভ বেসিন অফ অ্যাট্রাকশন। তার মানে আমি যখন স্টেবল কোনো একটা পয়েন্ট পাবো সেইটার ক্ষেত্রে হচ্ছে বেসিন অফ অ্যাট্রাকশন থাকে। তার মানে কি, দেখো স্টেবল মানে কি, এই যে ফেজ ডায়াগ্রাম গুলো এইরকম এইরকম সব দিক থেকে একটা পয়েন্টের দিকে কনভার্স করে, ঠিক আছে? তার মানে তুমি যদি একটা নির্দিষ্ট রিজিয়ন, এই যে এইটুকু একটা রিজিয়ন নাও, তার মানে ওইটার ক্ষেত্রেও তো আমাদের সলিউশনটা এই দিকে আসবে, তাই না? ওইটাকে আমরা বলি হচ্ছে বেসিন অফ অ্যাট্রাকশন, মানে একটা নেইবারহুড এরিয়া যেখানেও সবকিছুই ওই পয়েন্ট কেন্দ্রিক হয়ে থাকে, সেটাকে আমরা বলি বেসিন অফ অ্যাট্রাকশন। আচ্ছা, বেসিন অফ অ্যাট্রাকশন এর এই পার্টটা কি আমি নিচে থেকে আগে একটু দেখাবো বাই প্রিপারেশনের আগে। এই যে এখানে বলতেছে দেখো, let a be a map, the basin of attraction of a periodic point P is B of P is equal to x এত, এই জিনিসটা।
It's the set of all initial conditions whose forward inter tends to P. The basin of attraction of a distinct period are disjoint. আচ্ছা, basin of attraction যে কথা ওই এটার সাথে এই যে পার্টটুকু আমরা পড়ছিলাম, এটা এটার সাথে রিলেট করতে পারবা দেখো তো। এই দুইটা প্রায় সেম সেম কাইন্ড অফ কাজ করে। আচ্ছা ঠিক আছে, আসি আমাদের কাজ সিরিয়ালে আসি। আচ্ছা এরপরে বাইফurcation, ঠিক আছে, বাইফurcationের পার্টটা পেলে আমরা নেক্সট ভিডিওতে আসি। এটা এই পর্যন্ত থাক। 40-45 মিনিট হয়ে গেছে। বাইফurcationেরটা তাহলে আমরা নেক্সট ভিডিওতে দেখতেছি। Okay, এটা নিয়ে চেয়েছিলাম। হ্যাঁ এটা থাক, সমস্যা নাই। ম্যাম একটু অন্য বই পড়াইছে, আমি জাস্ট সিম্পলি করার চেষ্টা করছি আর কি। ঠিক আছে, আজকে আশা করতেছি বোঝা যাবে। আগে একটা ভিডিও করছিলাম ওইখানে তেমন বোঝা নাই, এটা বোঝার কথা আর কি।